হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা মূলত ইউজিসি নেট জুন 2024 যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইতিহাস সাবজেক্ট পেপার 2 হিস্ট্রি পেপার 2 এর ক্লাস করাবো। এর আগের ক্লাসে ভিডিও সিরিজ এ এবং ভিডিও সিরিজ বি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিও সিরিজ পার্ট সি সম্পর্কে এখন আলোচনা করব। তার আগে দেখো, তোমাদের যে ইউজিসি নেট এক্সাম, তো এবার নেট যে এক্সামটা হবে, আগে হতো কম্পিউটার বেসড, মানে কম্পিউটারের মধ্যে পরীক্ষা দিতে হতো, কিন্তু এবার কিন্তু এক্সামের নিয়মটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এবার থেকে ওএমআর শিটে পেন পেপারে তোমাদের যেরকম আমরা সেট পরীক্ষা দিই অফলাইনে কলেজে গিয়ে, তো সেইভাবেই এটা পেন পেপারে ওএমআর শিটে এক্সামটা হবে। আর এর আগে ইউজিসি নেট এক্সামের জন্য ডেট দিয়েছিল 16 জুন 2024, কিন্তু সেম ডেটে পড়েছিল ইউপিএসসির এক্সাম। তো সেই জন্যই এই ডেটটি পাল্টে 16 জুন থেকে 18 জুন 2024 এক্সামটা নেওয়া হবে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে প্রিপারেশন নাও। সো দেরি না করে চলো আজকের ভিডিও ক্লাসটা শুরু করি। 61 নম্বর এমসিকিউ থেকে আলোচনা করছি। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান আর্কিওলজিস্ট ফার্স্ট ভিজিট ভীমবেটকা কেভ অ্যান্ড ডিসকভার্ড প্রিহিস্ট্রিক সিগনিফিকেন্স অফ ইটস রক পেইন্টিং। নিম্নলিখিত কোন ভারতীয় প্রত্নতাত্ত্বিক প্রথম ভীমবেটকা গুহা পরিদর্শন করেন এবং এর শিলাচিত্রগুলির প্রাক ঐতিহাসিক তাৎপর্য আবিষ্কার করেন? তো অপশান এ দেওয়া রয়েছে এইচ.ডি. সাংখালিয়া, অপশান বি ভি.এস. ওয়াকাঙ্কর, অপশান সি ভি.এন. মিশ্র, অপশান ডি মাধস্বরূপ বৎস। এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে তাহলে এখানে অপশান বি ভি.এস. ওয়াকাঙ্কর। তার ফুল ফর্ম হলো বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কর ছিলেন একজন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ। ওয়াকাঙ্করকে 1957 সালে ভীমবেটকা শিলা এবং 1964 সালে কায়থা সংস্কৃতি আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। 2003 সালে তিনি ইউনেস্কো ভীমবেটকার শিলাগুলিকে বিশ্ব ঐতিহ্যবাদী স্থান হিসেবে খোদাই করেছিলেন। তাহলে নিম্নলিখিত কোন ভারতীয় প্রত্নতাত্ত্বিক প্রথম ভীমবেটকা গুহা পরিদর্শন করেন এবং এর চিত্রগুলির প্রাক ঐতিহাসিক তাৎপর্য আবিষ্কার করেন? অপশন বি রাইট অ্যান্সার হলো ভি.এস. ওয়াকাঙ্কর। এর ফুল ফর্ম হলো বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কর। তারপর দেখো নেক্সট কোশ্চিন 62 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ওয়ার employed by the rulers of মহাজনপদ to strengthen their position? মহাজনপদের শাসকরা তাদের অবস্থান শক্তিশালী করার জন্য নিচের কোন পদ্ধতিগুলি ব্যবহার করেছিলেন? অপশান এ বিল্ডিং হিউজ ফোর্টস, বিশাল দুর্গ নির্মাণ, অপশান বি মেইনটেনিং বিগ আর্মিস, বড় বাহিনী রক্ষণাবেক্ষণ, অপশান সি কালেক্টিং রেগুলার ট্যাক্স, মানে নিয়মিত কর আদায় করা, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলি। মহাজন পদের শাসকেরা তাদের অবস্থান শক্তিশালী করার জন্য নিচের কোন পদ্ধতিগুলি ব্যবহার করেছিল? চারটি অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ, সবগুলি ঠিক। তারপর দেখো নেক্সট কোশ্চিন 63 নম্বর, দ্য নিওলিথিক সাইট অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস ইজ নোটেড ফর দ্য কাল্টিভেশন অফ রাইস ইন দ্য 6th মিলেনিয়াম বিসি? নিওলিথিক সাইট নিচের কোন জায়গার মধ্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ সহস্রাব্দে ধান চাষের জন্য উল্লেখ করা হয়েছে? অপশন এ
কোলদিহি ও হওয়া, অপশন বি নরসিংহপুর, অপশন সি সাঙ্গানাকাল্লু, অপশন ডি ল্যাঙ্ঘনাচ। নিওলিথিক সাইট নিচের কোন জায়গার মধ্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ সহস্রাব্দে ধান চাষের জন্য উল্লেখ করা হয়েছে? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ কোলদি হওয়া, কোলদি হওয়া। প্রয়াগরাজ জেলার কোলদি হওয়া নিওলিথিক সাইটগুলির খ্রিস্টপূর্ব ষষ্ঠ সহস্রাব্দে ধান চাষের জন্য বিখ্যাত। এই সাইটটি প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দে এবং ভারতীয় উপমহাদেশের ধান চাষের পরামর্শ দেওয়ার প্রাচীনতম প্রমাণ মেলে। কোলদিওয়া হল ভারতের উত্তরপ্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটি দেবঘাট গ্রামের কাছে বেলান নদীর উপত্যকায় অবস্থিত। মহাগড়ার পাশাপাশি এটি উত্তরপ্রদেশের কয়েকটি নিওলিথিক সাইটগুলির মধ্যে হলো অন্যতম। তাহলে এর অ্যান্সারটা সঠিক হলো কি? অপশান এ কোলদি হওয়া। নিওলিথিক সাইট নিচের কোন জায়গার মধ্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ সহস্রাব্দের ধান চাষের জন্য উল্লেখ করা হয়েছে? অপশন এ রাইট অ্যান্সার, কোলদি হওয়া। নেক্সট কোশ্চিন দেখো 64 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ? নিচের কোনটি ইন্দো আর্য ভাষা হিসেবে বিবেচিত হয় না? অপশন এ ইংলিশ, অপশন বি আবেস্তা, অপশন সি পার্সিয়ান মানে ফার্সি, অপশন ডি অ্যারাবিক মানে আরবি। নিচের কোনটি ইন্দো আর্য ভাষা হিসাবে বিবেচিত হয় না? রাইট অ্যান্সার হবে এখানে অপশন ডি অ্যারাবিক মানে আরবি ভাষা। নেক্সট কোশ্চিন দেখো 65 নম্বর। ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিজনস কালিবঙ্গান ওয়াজ সিচুয়েটেড হোয়ার এ লার্জ নাম্বার অফ সাইট অফ প্রোটো হরপ্পান কালচার হ্যাভ বিন ডিসকভার্ড? নিচের কোন অঞ্চলে কালিবঙ্গান অবস্থিত যেখানে প্রোটো হরপ্পান সংস্কৃতির বিপুল সংখ্যক স্থান আবিষ্কৃত হয়েছে? অপশন এ সিন্ধু, বি পাঞ্জাব, সি রাজস্থান, ডি গুজরাট। অপশন সি রাইট অ্যান্সার, রাজস্থান। নিচের কোন অঞ্চলে কালিবঙ্গান অবস্থিত যেখানে প্রোটো হরপ্পান সংস্কৃতির বিপুল সংখ্যক স্থান আবিষ্কৃত হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার, রাজস্থান। নেক্সট কোশ্চিন দেখো 66 নম্বর। হু টোল্ড দ্যাট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিপ্রেজেন্ট অনলি মাইক্রোস্কোপ মাইনরিটিস? কে বলেছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস শুধুমাত্র অনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ডাফরিন, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি নান অফ দিস। কে বলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস শুধুমাত্র আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি লর্ড ডাফরিন। নেক্সট কোশ্চিন দেখো 67 নম্বর। ফর হাউ মেনি ডেজ ডিড মহাত্মা গান্ধীজ ভলেন্টিয়ার্স অব দ্য সল্ট সত্যাগ্রহ ওয়াক? মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহের স্বেচ্ছাসেবকেরা কতদিন হেঁটেছিলেন? অপশন এ 24 24, অপশন বি 36 36, অপশন সি 12 12, অপশন ডি 6 দিন। মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহের স্বেচ্ছাসেবকরা কতদিন হেঁটেছিলেন? তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ 24 24 দিন। গান্ধীজি 24 দিন, তার মানে 12 মার্চ, তারিখটা ছিল হচ্ছে 12 মার্চ থেকে 5 এপ্রিল 1936 লবণ সত্যাগ্রহে 78 জন
স্বেচ্ছাসেবকের সাথে সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত মহাত্মা গান্ধী হেঁটেছিলেন? তারপর দেখো নেক্সট কোশ্চিন 68 নম্বর। হু রিগার্ডস দ্য রিভোল্ট অফ 1857 অ্যাজ দ্য সোর্স স্প্রিং অফ ন্যাশনাল মুভমেন্ট? 1857 সালের বিদ্রোহকে কে জাতীয় আন্দোলনের উৎস বসন্ত বলে মনে করেন? অপশন এ পি.সি. যোশী, অপশন বি পি.ই. রবার্টস, অপশন সি পার্সিভাল স্পিয়ার, অপশন ডি সুমিত সরকার। এখানে অপশন এ রাইট অ্যান্সার, পি.সি. যোশী 1857 সালের বিদ্রোহকে জাতীয় আন্দোলনের উৎস বসন্ত বলে মনে করেন পি.সি. যোশী। নেক্সট কোশ্চিন দেখো 69 নম্বর। টু গ্রেট সোশিও রিলিজিয়াস রিফর্মার্স অফ দ্য 19th century হু প্রোভাইডেড ইন্সপিরেশন টু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অয়ার? কোন দুই মহান ধর্মীয় সমাজ সংস্কারক যারা ভারতীয় জাতীয় আন্দোলনকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন? তাহলে এখানে অপশান এ দেওয়া রয়েছে দয়ানন্দ সরস্বতী অ্যান্ড বিবেকানন্দ, অপশান বি রাজা রামমোহন রায় অ্যান্ড দেবেন্দ্রনাথ ট্যাগোর, অপশান সি এম.জি. রানাডে অ্যান্ড ডি.কে. কার্ভে, অপশান ডি কেশবচন্দ্র সেন অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 শতকে দুই মহান সমাজ ধর্মীয় সংস্কারক যারা ভারতীয় জাতীয় আন্দোলনকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তারা হলেন এখানে রাইট অ্যান্সার অপশান এ দয়ানন্দ সরস্বতী অ্যান্ড বিবেকানন্দ। 19 শতকে দুই মহান ধর্মীয় সমাজ সংস্কারক যারা ভারতীয় জাতীয় আন্দোলনকে অনুপ্রেরণা দিয়েছিলেন তারা হলেন দয়ানন্দ সরস্বতী অ্যান্ড বিবেকানন্দ। নেক্সট কোশ্চিন দেখো 70 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট মহাত্মা গান্ধীজ ভিউস অন সত্যাগ্রহ ইজ নট কারেক্ট? সত্যাগ্রহ সম্পর্কে মহাত্মা গান্ধীর মতামত সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ ইট ডোনেটস অ্যাসারশন অফ দ্য পাওয়ার অফ দ্য হিউম্যান সোল এগেনস্ট সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ডমিনেন্স। অপশন তার মানে হলো এটি সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিরুদ্ধে মানব আত্মার শক্তির দাবিকে বোঝায়। অপশন বি ইট ইজ দ্য এক্সারসাইজ of the purest soul for us and against all injustice, oppression and exploration. এটি সমস্ত অন্যায়, নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে শুদ্ধতম আত্মার শক্তির অনুশীলন। অপশন সি ইট ইজ দ্য বেস্ট ওয়েপন অফ দ্য উইক এগেনস্ট দ্য স্ট্রং। এটি শক্তিশালীদের বিরুদ্ধে দুর্বলদের সেরা অস্ত্র। অপশন ডি মহাত্মা Gandhi's theory of Satyagraha was based on the acceptance of the concept of self-suffering. মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের তত্ত্ব ছিল আত্মা সহিষ্ণুতার ধারণার গ্রহণের উপর ভিত্তি করে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটি হতে পারে? তোমরা যারা জানো কমেন্ট করে জানাতে পারো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি ইট ইজ দ্য বেস্ট ওয়েপন অফ উইক এগেনস্ট দ্য স্ট্রং। এটি শক্তিশালীদের বিরুদ্ধে দুর্বলদের সেরা অস্ত্র। সত্যাগ্রহ সম্পর্কে মহাত্মা গান্ধীর মতামত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার ইট ইজ দ্য বেস্ট ওয়েপন অফ দ্য উইক এগেনস্ট দ্য স্ট্রং। এটি শক্তিশালীদের বিরুদ্ধে দুর্বলদের সেরা অস্ত্র। নেক্সট কোশ্চিন দেখো 71 71 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল? ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? অপশন এ দ্য রাওলাট অ্যাক্ট অ্যারাউস এ ওয়েভ পপুলার
ইন্ডিগনেশন অ্যান্ড লিড টু দ্য জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। রাওলাটাইন একটি তরঙ্গ জনগণের ক্ষোভের জন্ম দেয় এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিকে পরিচালিত করে। অপশন বি সুভাষচন্দ্র বোস ফর্ম দ্য ফরওয়ার্ড ব্লক। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। অপশন সি ভগৎ সিং ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অব হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন। ভগৎ সিং ছিলেন হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা। অপশন ডি ইন 1931 দ্য কংগ্রেস সিজন অ্যাট করাচি অপোজিট গান্ধী আরউইন প্যাক্ট। 1931 সালে করাচিতে কংগ্রেসের অধিবেশনে গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা করে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটি হতে পারে? কোশ্চিনটা আবার বলছি বাংলা ভার্সনে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি ইন 1931 দ্য কংগ্রেস সিজন অ্যাট করাচি অপোজিট গান্ধী আরউইন প্যাক্ট। 1931 সালে করাচিতে কংগ্রেসের অধিবেশন গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা করে। নেক্সট কোশ্চিন দেখো 72 নম্বর। দ্য ভূদান মুভমেন্ট হ্যাড বিন স্টার্টেড বাই। ভূদান আন্দোলন শুরু হয়েছিল। অপশন এ এম কে গান্ধী দ্বারা। অপশন বি আচার্য কৃপালিনী। অপশন সি জয়প্রকাশ নারায়ণ। অপশন ডি বিনোবা ভাবে। এখানে অপশন ডি রাইট অ্যান্সার, বিনোবা ভাবে। দ্য ভূদান মুভমেন্ট হ্যাড বিন স্টার্টেড বাই। অপশন ডি রাইট অ্যান্সার, বিনোবা ভাবে। ভূদান আন্দোলন শুরু করেছিলেন বিনোবা ভাবে। নেক্সট কোশ্চিন 73 নম্বর দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং লিডার ওয়াজ নট মডারেট। নিচের কোন নেতা মধ্যপন্থীর ছিলেন না? অপশন এ দাদাভাই নওরোজি। অপশন বি আনন্দ চার্লু। অপশন সি বিপিন চন্দ্রপাল। অপশন ডি মদন মোহন মালব্য। নিচের কোন নেতা মধ্যপন্থী ছিলেন না? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি বিপিন চন্দ্রপাল। বিপিন চন্দ্রপাল 7 নভেম্বর 1858, 20 মে 1932 ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী, একজন স্বাধীনতা সংগ্রামী, লেখক, বক্তা এবং সিলেটি বংশোদ্ভূত সমাজ সংস্কারক। তিনি ছিলেন স্বদেশী আন্দোলনের অন্যতম স্থপতি। তিনি পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি মধ্যপন্থী ছিলেন না, নট মডারেট। ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো 74, 74 নম্বর। ওয়ান অফ দ্য আর্লিস্ট অ্যান্ড দ্য বেস্ট নো মিউটিনিস বিফোর দ্য রিভোল্ট অফ 1857 ওয়াস। 1857 সালের বিদ্রোহের আগে সবচেয়ে প্রাচীন এবং পরিচিত বিদ্রোহগুলির মধ্যে একটি ছিল। অপশন এ দ্য নেটিভ ইনফ্যান্ট্রি মিউনিটি 1824। নেটিভ ইনফ্যান্ট্রি মিউনিটি যুদ্ধ 1824। অপশন বি ইন্ডিয়ান সোল্ডার্স মিউটিনি অ্যাট ভেলোর 1806, মানে ভেলোরে ভারতীয় সৈন্যদের বিদ্রোহ। অপশন সি সোলাপুর মিউনিটি 1838, সোলাপুর বিদ্রোহ। অপশন ডি আসাম সোল্ডার্স মিউনিটি 1824, আসাম সৈন্যদের বিদ্রোহ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে তোমাদের অপশন বি ইন্ডিয়ান সোল্ডার্স মিউটিনিটি অ্যাট ভেলোর। 1857 সালের বিদ্রোহের আগে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পরিচিত বিদ্রোহগুলির মধ্যে ছিল ভেলোরে ভারতীয় সৈন্যদের বিদ্রোহ 1806 সালে। তো এটি ছিল একটি আগত মহান বিদ্রোহের মধ্যে প্রথম চিহ্নিত হয়েছিল। ভেলোরের বিদ্রোহটি ছিল একটি প্রধান অবমানমূলক কাজ, যা 10 জুলাই 1806 সংঘটিত হয়েছিল এবং এটি ভারতীয়দের দ্বারা প্রথম বড় আকারের এবং সংহিত বিদ্রোহ হিসাবে এটি চিহ্নিত হয়েছিল। আর এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহীরা বেশি ছিল।
নেক্সট কোশ্চেন দেখো 75, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ক ইজ অ্যান আনফিনিশড ওয়ান অফ দ্য অ্যানালিস স্কুল অফ হিস্টোগ্রাফি? নিচের কোন অ্যানালিস স্কুল অফ হিস্টোগ্রাফির একটি অসমাপ্ত কাজ? অপশান এ, দ্য আর্থ অ্যান্ড সোশ্যাল ইভ্যালুয়েশন। অপশান বি, দ্য মেডিটারেনিয়ান অ্যান্ড দ্য মেডিটারেনিয়ান ওয়ার্ল্ড ইন দ্য এগ অফ ফিলিপ সেকেন্ড। অপশান সি, দ্য রয়্যাল টাচ। অপশান ডি, দ্য হিস্ট্রিয়ানস ক্রাফট। নিচের কোনটি অ্যানালিস স্কুল অফ হিস্টোগ্রাফির একটি অসমাপ্ত কাজ? এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, দ্য হিস্ট্রিয়ান ক্রাফটস, ঐতিহাসিকের কারুকার্য। নেক্সট কোশ্চিন দেখো 76, 76 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং is not mentioned in the Satvahan inscription while specifying the exemptions granted to the Danish of land gifts? সাতবাহন শিলালিপিতে নিচের কোনটির উল্লেখ নেই যেখানে জমি উপহারের দানকারীদের ছাড় দেওয়া হয়েছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশন ইন দ্য সাতবাহন ইনস্ক্রিপশন while specifying the exemptions granted to the Danish of land gifts? সাতবাহন শিলালিপিতে নিচের কোনটির উল্লেখ নেই যেখানে জমি উপহারের দানকারীদের ছাড় দেওয়া হয়েছে? অপশান এ, নো এন্ট্রি অফ দ্য আর্মি, সেনাবাহিনী প্রবেশ নেই। অপশান বি, নো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য কিং, রাজার কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। অপশান সি, নো ডিগিং ফর সল্ট বাই রয়্যাল অফিসার্স, রাজকীয় কর্মকর্তাদের দ্বারা লবণের জন্য খনন করা হবে না। অপশান ডি, নো ফোর্স লেবার, জোর করে শ্রম নেই। সাতবাহন শিলালিপিতে নিচের কোনটির উল্লেখ নেই যেখানে জমি উপহারের দানকারীদের ছাড় দেওয়া হয়েছে? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, নো ফোর্স লেবার, জোর করে শ্রম নেই। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 77 নম্বর, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট সেন্টার অফ দ্য রিভোল্ট অফ 1857? নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি 1857 সালের বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল না? অপশান এ, আগ্রা, বি, কানপুর, সি, ঝাঁসি, ডি, লখনৌ। অপশান এ রাইট অ্যান্সার, আগ্রা। 1857 সালের আগ্রা বিদ্রোহের কেন্দ্র ছিল না। এই বিদ্রোহের অন্যতম যেসব গুরুত্বপূর্ণ শহরগুলি ছিল আমরা অনেকেই জানি, যেমন সেগুলি হলো কানপুর, ঝাঁসি, লখনৌ আর গোয়ালিয়র। ক্লিয়ার? কানপুর, ঝাঁসি, লখনৌ আর গোয়ালিয়র। নেক্সট কোশ্চিন দেখো 78 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স লিডার অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভোল্ট অফ 1857 ইজ নট কারেক্টলি ম্যাচড? 1857 সালের বিদ্রোহের সাথে যুক্ত নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলে না? অপশান এ, হজরত মহল, কানপুর। অপশান বি, খান বাহাদুর খান, বেরেলি। অপশান সি, কনওয়ার সিং, বিহার। অপশান ডি, বখত খান, দিল্লি। অপশান এ রাইট অ্যান্সার, হজরত মহল, কানপুর। বেগম হজরত মহল, যাকে আমরা অনেকেই জানি আওধের বেগমও বলা হয়, তিনি ছিলেন নবাব ওয়াজিদ আলী শাহের দ্বিতীয় স্ত্রী। ওয়াজিদ আলী শাহ তার প্রাসাদে তার সাথে দেখা করেন। 1857 সালে ভারতীয় বিদ্রোহের সময় তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। অবশেষে তিনি নেপালে আশ্রয় পান, সেখানে তিনি 1879 সালে মারা যান। ঠিক আছে, 1879 এডি সালে ডাইট মানে মারা যান। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো 79 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট এক্সপ্লেইনস দ্য নেচার অফ রেভোল্ট
অব 1857। নিচের কোন বিবৃতিটি 1857 সালের বিদ্রোহের প্রকৃতিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? নিচের কোন বিবৃতিটি 1857 সালের বিদ্রোহের প্রকৃতিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? অপশন এ, দ্য লাস্ট এফোর্ট অব দ্য ওল্ড পলিটিক্যাল লিডার্স দ্য লাস্ট এফোর্ট অব দ্য ওল্ড পলিটিক্যাল অর্ডার্স টু রিজেন পাওয়ার, পুরনো রাজনৈতিক শৃঙ্খলার শেষ প্রচেষ্টা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। অপশন বি, মিউটিনিটি অফ এ সেকশন অফ সিপাইস অফ দ্য ব্রিটিশ আর্মি, ব্রিটিশ সেনাবাহিনীর সিপাহীদের একটি অংশের বিদ্রোহ। অপশন সি, এ স্ট্রাগল অফ দ্য কমন পিপল টু ওভারথ্রো কমন রুল, সাধারণ শাসনের উৎখাত করার জন্য সাধারণ মানুষের সংগ্রাম। অপশন ডি, অ্যান এফোর্ট টু এস্টাবলিশ এ লিমিটেড ইন্ডিয়ান নেশন, একটি সীমিত ভারতীয় জাতি প্রতিষ্ঠার প্রচেষ্টা। তাহলে কোশ্চিনটা আবার বলছি, নিচের কোন বিবৃতিটি 1857 সালের বিদ্রোহের প্রকৃতিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, দ্য লাস্ট এফোর্ট অব দ্য ওল্ড পলিটিক্যাল অর্ডার টু রিজেন পাওয়ার, পুরনো রাজনৈতিক শৃঙ্খলার শেষ প্রচেষ্টা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। 1857 সালের বিদ্রোহের বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে শুরু হয়েছিল এবং এটি ছিল ক্ষমতা পুনরুদ্ধারের জন্য, অর্থাৎ পুরনো রাজনৈতিক ব্যবস্থার শেষ প্রচেষ্টা ফিরে পাওয়ার জন্য। তাহলে নেক্সট কোশ্চেন দেখো এবার 80 নম্বর, নেম দ্য মোঘল এম্পায়ার অকুপাইং দ্য থ্রোন অব দিল্লি হোয়েন দ্য রিভোল্ট অব 1857 টুক প্লেস। 1857 সালের বিদ্রোহের সময় দিল্লির সিংহাসন দখলকারী মুঘল সম্রাটের নাম বলো। তাহলে অপশান এ, শাহ আলম সেকেন্ড, শাহ আলম দ্বিতীয়। অপশান বি, জাহানদার শাহ। অপশান সি, বাহাদুর শাহ জাফর। অপশান ডি, হুমায়ুন। নেম দ্য মুঘল এম্পায়ার অকুপাইং দ্য থ্রোন অব দিল্লি হোয়েন দ্য রিভোল্ট অব 1857 টুক প্লেস। 1857 সালে বিদ্রোহের সময় দিল্লির সিংহাসন দখলকারী মুঘল সম্রাটের নাম হলো অপশান সি, বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর একমাত্র নামমাত্র সম্রাট ছিলেন, কারণ মুঘল সাম্রাজ্য শুধুমাত্র নামেই বিদ্যমান ছিল। তার কর্তৃত্ব শুধুমাত্র প্রাচীর ঘেরা পুরনো দিল্লি অর্থাৎ শাহজাহানবাদ শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবং আমরা জানি যে 1857 সালে ভারতের বিদ্রোহে তার জড়িত থাকার পর ব্রিটিশরা তাকে ষড়যন্ত্রর অভিযোগে দোষী সাব্যস্ত করার পর ব্রিটিশ নিয়ন্ত্রিত বার্মায়, ঠিক আছে, বর্তমানে যেটা মায়ানমারের রেঙ্গুনে নির্বাসিত করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন দেখো 81 নম্বর, হুইচ অব দ্য ফলোয়িং upheavals took place in Bengal immediately after the revolt of 1857? 1857 সালের বিদ্রোহের পরপরই বাংলার নিচের কোন অভ্যুত্থান ঘটেছিল? অপশান এ, সাঁওতাল রেবেলিয়ন, সাঁওতাল বিদ্রোহ। অপশান বি, ইন্ডিগো রেবেলিয়ন, নীল বিদ্রোহ। অপশান সি, সন্ন্যাসী রেবেলিয়ন, সন্ন্যাসী বিদ্রোহ। অপশান ডি, পাবনা ডিস্টারবেশন, পাবনার গোলযোগ। তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার, ইন্ডিগো রেবেলিয়ন। নীল বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন। এটি পরবর্তীকালে 1859 সালে বাংলা নীল চাষীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ মধ্যে সীমাবদ্ধ হয়েছিল। তাহলে 1857 সালের বিদ্রোহের পরপরই বাংলা নিচের নীল বিদ্রোহ, ইন্ডিগো রেবেলিয়ন, নীল বিদ্রোহটি হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো 82 নম্বর, হুইচ অব দ্য ফলোয়িং ডিড নট পার্টিসিপেট ইন দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স? নিচের কোনটি প্রথম গোল টেবিল সম্মেলনে অংশগ্রহণ করেননি? অপশান এ, দ্য হিন্দু মহাসভা।
অপশন বি দ্য মুসলিম লীগ, অপশন সি দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অপশন ডি দ্য ব্রিটিশ। নিচের কোনটি প্রথম গোল টেবিল বৈঠকে বা সম্মেলনে অংশগ্রহণ করেননি? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম গোল টেবিল বৈঠকে বা সম্মেলনে অংশগ্রহণ করেননি। তারপর দেখো নেক্সট কোশ্চিন 83 নম্বর, উইথ দ্য অ্যারেস্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেবেলস ইন এপ্রিল 1858 রিভোল্ট এন্ডেড। 1858 সালের বিদ্রোহের নিম্নলিখিত কোন বিদ্রোহীদের গ্রেপ্তারের মাধ্যমে বিদ্রোহের অবসান ঘটে? তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার তাতিয়া টোপে। কানওয়ার সিং আছে অপশন এ, অপশন বি আছে নাভা শেঠ, অপশন সি তাতিয়া টোপে, ডি হলো বাহাদুর শাহ। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি তাতিয়া টোপে। নেক্সট কোশ্চিন দেখো 84 নম্বর, হু রোট আনহ্যাপি ইন্ডিয়া? অসুখী ভারত কে লিখেছেন? অপশন এ বিজি তিলক, অপশন বি এম এ জিন্নাহ, অপশন সি এম কে গান্ধী, অপশন ডি লালা লাজপত রায়। অসুখী ভারত কে লিখেছেন? অপশন ডি রাইট অ্যান্সার লালা লাজপত রায়। নেক্সট কোশ্চিন 86 নম্বর, নেক্সট কোশ্চিন হলো 85 নম্বর, হু ফাউন্ডেড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট? ইয়ং বেঙ্গল আন্দোলন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, অপশন বি রবীন্দ্রনাথ ট্যাগোর, অপশন সি সিআর দাস, অপশন ডি স্যার সৈয়দ আহমেদ খান। অপশন এ রাইট অ্যান্সার হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ইয়ং বেঙ্গল আন্দোলন যেটি 1826 থেকে 1832 সাল পর্যন্ত প্রতিষ্ঠা করেছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট কোশ্চিন দেখো 86 নম্বর, হুইচ ওয়ার হ্যাজ বিন ডেসক্রাইব অ্যাজ ডুপ্লেক্স প্রাইভেট ওয়ার? হুইচ ওয়ার হ্যাজ বিন ডেসক্রাইব অ্যাজ ডুপ্লেক্স প্রাইভেট ওয়ার? কোন যুদ্ধকে ডুপ্লেক্সের ব্যক্তিগত যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে? অপশন এ দ্য সেকেন্ড কর্ণাটক ওয়ার, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, অপশন বি দ্য সেকেন্ড শিখ ওয়ার, দ্বিতীয় শিখ যুদ্ধ, দ্য সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, অপশন ডি দ্য ফার্স্ট শিখ ওয়ার, প্রথম শিখ যুদ্ধ। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার দ্য সেকেন্ড কর্ণাটক ওয়ার, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। কোন যুদ্ধকে ডুপ্লেক্সের ব্যক্তিগত যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে? দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ। নেক্সট কোশ্চিন দেখো 87 নম্বর, হু ইন্ডিকেট দ্য সিপাই ইন ঝাঁসি টু ডেফি দ্য ব্রিটিশ? ঝাঁসির সিপাহীদের ব্রিটিশদের অমান্য করতে কে প্ররোচিত করেছিলেন? অপশন এ রানী লক্ষ্মীবাই, অপশন বি তাতিয়া টোপে, অপশন সি লক্ষ্মণ রাও, অপশন ডি সদাশিব রাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ রানী লক্ষ্মীবাই। ঝাঁসির সিপাহীদেরকে ব্রিটিশদের অমান্য করতে প্ররোচিত করেছিলেন। অপশন এ রাইট অ্যান্সার রানী লক্ষ্মীবাই। নেক্সট কোশ্চিন দেখো 88 নম্বর, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন রাইট সিকোয়েন্স? নিম্নলিখিতগুলি সঠিক ক্রমানুসারে সাজাও। তাহলে এখানে অপশান 1 2 3 4 5টা দেওয়া রয়েছে অপশান, আর নিচে দেওয়া হচ্ছে কোড। তো প্রথমে আমি আবার কোশ্চেনটা বলছি যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন রাইট সিকোয়েন্স, নিম্নলিখিতগুলি সঠিক ক্রমানুসারে সাজাও। 1 নম্বর আছে কি এসকেপ অফ সুভাষচন্দ্র বোস ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষচন্দ্র বসুর পলায়ন। অপশান 2 নম্বর দেওয়া রয়েছে এখানে সেলিব্রেশন অফ দ্য
ডেলিভারেন্স ডে বাই দ্য বাই দ্য মুসলিম লীগ, মুসলিম লীগ কর্তৃক মুক্তি দিবস উদযাপন। 3 নম্বর দেওয়া রয়েছে রেজিগনেশন অফ কংগ্রেস মিনিস্টার, কংগ্রেসের মন্ত্রীদের পদত্যাগ। অপশান 4 নম্বর দেওয়া হয়েছে লাহোর রেজুলেশন অফ দ্য 4 নম্বর আছে দেখো লাহোর রেজুলেশন অফ দ্য লিগুয়েস ডিমান্ডিং সেপারেট স্টেট ফর মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবিতে লাহোরের প্রস্তাব। 5 নম্বর দেওয়া আছে কোয়াইট ইন্ডিয়ান রেজুলেশন বাই দ্য কংগ্রেস, তার মানে হলো কংগ্রেসের ভারত ছাড়ো প্রস্তাব। তাহলে এখানে সঠিক ক্রমানুসারে সাজালে হবে, সঠিক ক্রমানুসারে যদি সাজানো হয় তাহলে রাইট অ্যান্সার হবে অপশান সি। প্রথমে 3 নম্বর, তারপরে আসবে 2 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে আসবে 1 নম্বর, আর লাস্টে থাকবে 5 নম্বর। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট কোশ্চিন 89 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট চার্নোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং অ্যাসোসিয়েশন, নিম্নলিখিত সঠিক কালানুক্রমটি কোনটি? অপশান 1 নম্বর দেওয়া রয়েছে পুনা সার্বজনীন সভা, 2 নম্বর দেওয়া রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতা, 3 নম্বর দেওয়া রয়েছে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, 4 নম্বর দেওয়া রয়েছে মাদ্রাস মহাজন সভা। নিচে কোড দেওয়া রয়েছে, সঠিকভাবে ক্রম অনুসারে যদি সাজায় তাহলে অ্যান্সারটা আমরা পাবো অপশান এ 1 2 4 3, 1 2 4 লাস্টে হবে 3। নেক্সট কোশ্চিন দেখো 90 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান অরিজিনেটর অফ পোস্ট মডার্নিস্ট হিস্ট্রি, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান অরিজিনেটর অফ পোস্ট মডার্নিস্ট থিওরি, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে উত্তর আধুনিকতাবাদ তত্ত্বের প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়? অপশান এ মাইকেল ফুকো, অপশান বি মার্টিন হাইডেগার, অপশান সি জ্যাক দেরিদা, অপশান ডি জে.এফ. লিওতার। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে উত্তর আধুনিকতাবাদ তত্ত্বের প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়? অ্যান্সার হবে অপশান বি মার্টিন হাইডেগার। নেক্সট কোশ্চেন দেখো 91 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাবলিশড দ্য ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল, নিচের মধ্যে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন? অপশন এ লর্ড অকল্যান্ড, অপশন বি স্পেন্সার, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি লর্ড লিটন। অপশন সি রাইট অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাবলিশড দ্য ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল, নিচের মধ্যে কে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন? ওয়ারেন হেস্টিংস। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 92 নম্বর, ওয়ান অফ দ্য মোস্ট টেরিবল ফ্যামিন অকার্ড ইন বেঙ্গল ইন, বাংলার সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল? অপশান এ 1768 1768 সালে, অপশান বি 1772 1772 সালে, অপশান সি 1770 সালে, অপশান ডি 1790 1790 সালে। বাংলায় ওয়ান অফ দ্য মোস্ট টেরিবল ফ্যামিন অকার্ড ইন দ্য বেঙ্গল ইন, বাংলায় সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল? অপশান সি রাইট অ্যান্সার 1770। সালে। নেক্সট কোশ্চিন 93 নম্বর, এভিডেন্স
এভিডেন্স অফ রোমান ট্রেড উইথ সাউথ ইন্ডিয়ান ইজ অ্যাভেলেবেল ফ্রম দ্য এক্সকাভেশন অ্যাট। দক্ষিণ ভারতের সাথে রোমান বাণিজ্যের প্রমাণ পাওয়া যায় ড্যাশের খনন কার্য থেকে। অপশন এ আরিকামেদু অ্যান্ড কন্যাকুমারী, অপশন বি অ্যালাগানগুলাম, আরিকামেদু এবং অ্যান্ড হচ্ছে কোডঙ্গালুর, অপশন সি কন্যাকুমারী অ্যান্ড কোডঙ্গালুর, অপশন ডি আরিকামেদু অ্যান্ড আলঙ্গগুলাম। দক্ষিণ ভারতের সাথে রোমান বাণিজ্যের প্রমাণ পাওয়া যায় ড্যাশের খনন কার্য থেকে। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, আরিকামেদু অ্যান্ড আলঙ্গগুলাম। আরিকামেদু হলো ফিশিং কলোনি 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দ পূর্বাব্দের মধ্যে থেকে যে গ্রিক রোমানদের সাথে বাণিজ্য করার জন্য একটি বন্দর হিসাবে ব্যবহৃত হয়েছিল। নদী উপত্যকার রুটে মুসৌরি, তারপরে সুত্তুকেনি, কাবেরীপট্টিনাম এবং আলাঙ্গগুলাম এর মতো অন্যান্য মেগালিথ সাইটগুলির সাথে অভ্যন্তরীণ ব্যবসার প্রমাণ পাওয়া গেছে এখানে। ঠিক আছে, আরিকামেদু আর আলাঙ্গুলাম। নেক্সট কোশ্চেন দেখো 94 নম্বর, দ্য পেরিপ্লাস অফ ইরিথিয়ান সি বিয়ারিং অন ইন্ডিয়াস ট্রেড ইন দ্য আর্লি সেঞ্চুরিজ অফ দ্য ক্রিস্টিয়ান ইরা ওয়াজ রাইটিন বাই। দ্য পেরিপ্লাস অফ দ্য ইরিথিয়ান সাগর, যেটা বলা হয় ইরিথিয়ান সি মানে সাগর, খ্রিস্টীয় যুগের প্রথম শতাব্দীতে ভারতে বাণিজ্যের উপর প্রভাব ফেলে এ সম্পর্কে লিখেছেন অপশন এ নিকোলাস, অপশন বি প্লিনি, অপশন সি স্ট্র্যাবো, অপশন ডি অ্যান আননোন অথার। অপশন ডি রাইট অ্যান্সার, অ্যান আননোন অথার, এক অজানা লেখক। দ্য পেরিপ্লাস অফ ইরিথিয়ান সি বিয়ারিং অন ইন্ডিয়াস ট্রেড ইন দ্য আর্লি সেঞ্চুরিজ অফ দ্য ক্রিস্টিয়ান ইরা ওয়াজ রাইটিন বাই। অপশন ডি রাইট অ্যান্সার, অ্যান আননোন অথার, একজন অজানা লেখক। খ্রিস্টীয় পেরিপ্লাস অফ দি ইরিথিয়ান সাগরের খ্রিস্টীয় যুগের প্রথম শতাব্দীতে ভারতে বাণিজ্যের উপর প্রভাব ফেলে সম্পর্কে লিখেছিলেন একজন অজানা লেখক। নেক্সট কোশ্চেন দেখো 95 নম্বর, 95, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু ইজ রিপ্রেক্ট অফ সাম ফিচার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অফ কমার্শিয়াল গুডস ইন দ্য পোস্ট মৌর্য পিরিয়ড। মৌর্য উত্তর যুগে বাণিজ্যিক পণ্য উৎপাদনের সাথে সাথে কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু ইন রেসপেক্ট অফ সাম ফিচার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অফ কমার্শিয়াল গুডস ইন দ্য পোস্ট মৌর্যন পিরিয়ড। মৌর্য উত্তর যুগে বাণিজ্যিক পণ্য উৎপাদনের সাথে যুক্ত কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? অপশন এ কনসিডারেবল টেকনোলজি অ্যাডভান্সমেন্ট ওয়াজ রিচড ইন দ্য প্রোডাকশন অফ কমার্শিয়াল গুডস। বাণিজ্যিক পণ্য উৎপাদনের প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অপশন বি প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কমার্শিয়াল গুডস ওয়াজ অর্গানাইজড ইফেক্টলি থ্রু গিল্ডস। গিল্ডের মাধ্যমে বাণিজ্যিক পণ্যের উৎপাদন ও বিতরণ কার্যকরভাবে সংগঠিত হয়েছিল। অপশন সি দ্য প্রোডিউসার ওয়ার্ক আন্ডার রাইট স্টেট কন্ট্রোল। প্রযোজকরা কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কাজ করেছেন। অপশন ডি দ্য গিল্ডস ইউজ হায়ার্ড লেবার ফর প্রোডাকশন। গিল্ডগুলি উৎপাদনের জন্য ভাড়া করা শ্রম ব্যবহার করত। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটি হতে পারে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি দ্য প্রোডিউসার ওয়ার্কড আন্ডার রাইট স্টেট কন্ট্রোল। প্রযোজকরা কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে কাজ করেছেন। মৌর্য উত্তর যুগে বাণিজ্যিক পণ্য উৎপাদনের সাথে যুক্ত কিছু বৈশিষ্ট্যর ক্ষেত্রে নিচের যে বিবৃতিটি সত্য নয় সেটি হলো প্রযোজকরা কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে কাজ করেছেন। নেক্সট কোশ্চেন দেখো 96 নম্বর,
কনসিডার দ্য ফলোয়িং রুলার্স, নিম্নলিখিত শাসকদের বিবেচনা করুন। 1 নম্বর আছে বিম্বিসার, 2 নম্বর আছে চন্দ্রগুপ্ত মৌর্য, 3 নম্বরে অশোক, 4 নম্বর আছে রুদ্রদামন। হু অ্যামং দেম আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সুদর্শনা লেক, এদের মধ্যে কারা সুদর্শনা লেকের সাথে যুক্ত? নিচে কোড দেওয়া রয়েছে ABCD করে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি 2, 3 এবং 4। 2 নম্বর হলো চন্দ্রগুপ্ত মৌর্য, 3 নম্বর হলো অশোক, 4 নম্বর হলো রুদ্রদামন। এরা সুদর্শনা লেকের সাথে যুক্ত। নেক্সট কোশ্চিন দেখো 97 নম্বর, দ্য আর্লি কপার প্লেট গ্র্যান্ডস অফ পল্লব আর ইন, পল্লবদের প্রাথমিক কপার প্লেট অনুদানে রয়েছে অপশান এ হিন্দি ভাষাতে, অপশান বি প্রাকৃতিক ভাষায়, অপশান সি তামিল, অপশান ডি তেলেগু। পল্লবদের প্রাথমিক কপার প্লেটের অনুদান রয়েছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি প্রাকৃত। পল্লব রাজবংশের রাজারা 4th শতাব্দীতে প্রাকৃত ও সংস্কৃত ভাষায় কিছু প্রাচীনতম প্রমাণীকৃত তাম্রফলক জারি করেছিলেন। তো সেই জন্য সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের ছিল প্রাকৃত ভাষা। নেক্সট কোশ্চিন দেখো 98 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট আনটাচবিলিটি ইজ নট কারেক্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট আনটাচবিলিটি ইজ নট কারেক্ট, অস্পৃশ্যতা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশান এ ইট ওয়াজ ওয়াইডলি প্র্যাকটিস ইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতায় এটি ব্যাপকভাবে প্রচলিত ছিল। অপশান বি দ্য ঋগ্বেদ ডাজ নট শো এনি অ্যাকোইন্টেন্স উইথ ইট, ঋগ্বেদের সাথে এর কোনো পরিচিত দেখায় না। অপশান সি ইট ইজ ক্লিয়ারলি রেফার টু ইন দ্য বুদ্ধিস্ট জাতক, বৌদ্ধ জাতকদের মধ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অপশান ডি ইট কেম টু বি অ্যাপ্লাইড টু সার্ভালাল কাস্ট অনলি ইন দ্য পোস্ট গুপ্ত পিরিয়ড, এটি শুধুমাত্র পরবর্তী গুপ্ত সময়ের বেশ কয়েকটি বর্ণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল। কোশ্চিনটা আবার বলছি, অস্পৃশ্যতা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশান এ ইট ওয়াজ ওয়াইডলি প্র্যাকটিস ইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতার এটি ব্যাপকভাবে প্রচলিত ছিল। সিন্ধু সভ্যতার মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল অস্পৃশ্যতা সম্পর্কটি, এটি হলো সঠিক নয়, এই বক্তব্যটি সঠিক নয়, নট কারেক্ট। নেক্সট কোশ্চিন দেখো 99 নম্বর, দ্য সিকিউর ডিভাইন ফেভার্স উইথ ব্রুটাল কাস্টম ওয়াজ ভেরি পপুলার ইন দ্য এম্পায়ার অফ বিজয়নগর, ঐশ্বরিক অনুগ্রহ লাভের জন্য বিজয়নগর সাম্রাজ্যের কোন নৃশংস রীতি খুব জনপ্রিয় ছিল? অপশান এ সেলফ ইমোলেট মানে আত্মহনন, অপশান বি হুক সুইগিং মানে হুক দোলনা, অপশান ডি কাটিং অফ অর্গ্যানস অঙ্গ কাটা, অপশান ডি ওয়ার্কিং অন ফায়ার আগুনের উপর হাঁটা। ঐশ্বরিক অনুগ্রহ লাভের জন্য বিজয়নগর সাম্রাজ্যের কোন নৃশংস রীতি খুব জনপ্রিয় ছিল? তাহলে রাইট অ্যান্সার হবে এখানে অপশান ডি ওয়ার্কিং অন ফায়ার আগুনের উপর হাঁটা। নেক্সট কোশ্চিন দেখো 100 নম্বর MCQ কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রি-হিস্ট্রিক সাইট ইজ নোন ফর দ্য মাস প্রোডাকশন অফ মাইক্রোলিথ, নিচের কোন প্রাক ঐতিহাসিক স্থানটি মাইক্রোলিথের ব্যাপক উৎপাদনের জন্য পরিচিত ছিল? অপশান এ আদমগড়, অপশান বি নালাগোন্ডা, অপশান সি বাঘর, অপশান ডি সাঙ্গানাকাল্লু। নিচের কোন প্রাক ঐতিহাসিক স্থানটি মাইক্রোলিথের ব্যাপক উৎপাদনের জন্য পরিচিত? তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার বাঘর। আমরা অনেকেই জানি যে বাঘর সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রমাণ
প্রদান করে, যেখানে আদিম শিকার এবং পাথর ব্যবহারের সংস্কৃতিগুলি ধীরে ধীরে ধাতু ব্যবহার এবং খাদ্য উৎপাদনকারী অর্থনীতিতে সংযোজিত হয়েছিল, এবং এটি ভারতের মধ্যে এখনও সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে ব্যাপকভাবে বেশি খনন করা স্থান ছিল বাঘর। নেক্সট কোশ্চিন দেখো 101 নম্বর। বাই অ্যান ইম্পেরিয়াল ফারমান হুইচ অফ দ্য ফলোয়িং রাজাস অফ আম্বার ওয়াজ প্রোহ্যাবিটেড ফ্রম ইউজিং দ্য মাকরানা মার্বেল ইন হিজ ওন ওয়াতন জায়গির। একজন সাম্রাজ্যিক ফরমান দ্বারা অম্বরের কোন রাজাকে তার নিজের ওয়াতন জায়গিরের মাকরানা মার্বেল ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, মির্জা রাজা জয়সিংহ। মির্জা রাজা জয়সিং। নেক্সট কোশ্চিন দেখো আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন। দ্য আর্লিস্ট অফ দ্য জৈন কল্পসূত্র প্রিন্টিংস বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং রিজনস? জৈন কল্পসূত্রের প্রাচীনতম চিত্রগুলি নিচের কোন অঞ্চলের অন্তর্গত? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, মালওয়া অ্যান্ড গুজরাট। মালওয়া এবং গুজরাটের জৈন কল্পসূত্রের প্রাচীনতম চিত্রগুলি ছিল মালওয়া এবং গুজরাট অঞ্চলের অন্তর্গত। তো এই ছিল আজকের ইউজিসি নেট পেপার 2। পেপার 2 এর এমসিকিউ ক্লাস ভিডিও এপিসোড সি 102 পর্যন্ত আলোচনা করলাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের এই ভিডিওটিকে তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো।